এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, ওর বয়স মাত্র 17 বছর। একটা কথা তো আমরা সবাই শুনেছি যে বাচ্চারা নাকি ঈশ্বরের রূপ, তাদের মনে কোনো পাপ নেই, একদম সহজ সরল। কিন্তু কি হবে যদি সেই বাচ্চার মনেই ভর করে স্বয়ং শয়তান? আপনার কি মনে হয়, আমি যদি আপনাকে বলি একটা 17 বছরের বাচ্চা মেয়ে কি এমন করতে পারে যার জন্য তার গোটা পরিবার শেষ হয়ে যায়? কিংবা একটা 21 বছরের ছেলেই বা কি এমন করতে পারে যে তাকে খোঁজার জন্য সারা দেশ তোলপাড় করে বেড়ায় 4টে স্টেটের পুলিশ? বিশ্বাস করুন, এই কেসটার ব্যাপারে না জানলে আমিও এটাই ভাবতাম যে এটা কখনোই একটা বাচ্চার কাজ হতে পারে না। কিন্তু এই কেসটা বলতে গিয়ে আমারই গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। এটা এমন একটা কেস যেটা কষ্টদায়ক তো বটেই, তার সাথে সাথে বাবা মায়েদের জন্য একটা মস্ত বড় চিন্তার বিষয়ও বটে। নমস্কার, আমি অপূর্ব, আর আজ আমি আপনাদের দুটো বাচ্চার গল্প শোনাবো। দুটো অত্যন্ত তীক্ষ্ণ কুবুদ্ধি সম্পন্ন বাচ্চার গল্প। এরা এতটাই চালাক যে বড় বড় অপরাধীদের ধরতে যেখানে পুলিশের মাত্র কয়েকদিন সময় লাগে, সেখানে এই দুজনকে খুঁজে বার করে গ্রেফতার করতে সময় লেগেছিল প্রায় 2.5 মাস। আর এই সব কিছু শুরু হয়েছিল হোয়াটসঅ্যাপে একটা ভয়েস মেসেজ থেকে। मुस्कान जल्दी जबलपुर आ पापड़, तनुष्को मुकुल ने मार दिया है। पापड़, तनुष्को मुकुल ने मार दिया है। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কেস, জবলপুর ডাবল মার্ডার কেস। কিন্তু ভিডিওটা শুরু করার আগে আপনাদের প্রত্যেকবারের মতো আবারও রিকোয়েস্ট করব, যারা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমাদের খুব ছোট্ট একটা টার্গেট, যাতে এই বছরটা শেষ হওয়ার আগে আমরা 50,000 সাবস্ক্রাইবার অন্তত কমপ্লিট করতে পারি। তাই সবাইকে অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো চলুন ভিডিও শুরু করা যাক। 15ই মার্চ 2024, সময়টা তখন দুপুর 1টা। মধ্যপ্রদেশের পিপিলিয়া গ্রামের বাসিন্দা মুস্কানের কাছে একটা ভয়েস মেসেজ আসে। মেসেজটা পাঠিয়েছিল জবলপুর থেকে মুস্কানের কাকার মেয়ে কাভিয়া, এবং মেসেজটা এসেছিল সকালের দিকেই, কিন্তু মুস্কান এতক্ষণ সেটা দেখেনি। তাই চোখে পড়া মাত্রই মুস্কান মেসেজটা চালু করে। मुस्कान जल्दी जबलपुर आ पापड़, तनुष्को मुकुल ने मार दिया है। এই কথাটা শুনেই মুস্কান খুব ঘাবড়ে যায়। এ কি বলছে কাভিয়া? মুস্কান কিছুই বুঝতে না পেরে সাথে সাথে বাবাকে গিয়ে ও শোনায় এই মেসেজটা। पापड़, तनुष्को मुकुल ने मार दिया है। নিজের ভাইজির মুখে নিজের ভাই এবং ভাইপোর এরকম খবর শুনে তিনিও একরকম ভ্যাবাচেকা খেয়ে যান। এদিকে পিপিলিয়া থেকে জবলপুরের দূরত্ব প্রায় 245 কিলোমিটার। একদম কম করে হলেও 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে সেখানে পৌঁছাতে। তাই মুস্কানের বাবা সাথে সাথে জবলপুরের কয়েকজন আত্মীয় স্বজনদেরকে ফোন করে জানায় তারা যেন একবার বাড়িতে গিয়ে দেখে আসে ঠিক কি হয়েছে। এবং খবর পাওয়া মাত্রই কয়েকজন আত্মীয় স্বজন গিয়ে পৌঁছায় কাফিয়ার বাড়িতে। বাড়ির দরজা তখন ভেতর থেকে বন্ধ। শেষে অনেক ডাকাডাকির পরেও কোনো উত্তর না পেয়ে খবর দেওয়া হয় পুলিশ স্টেশনে। কিছুক্ষণের মধ্যেই পুলিশও সেখানে এসে উপস্থিত হয়। তারাও বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করলো দরজাটা না ভেঙে ভেতরে ঢোকার, কিন্তু সেটা সম্ভব হলো না। অবশেষে দরজাটা ভাঙতেই হলো, আর দরজা ভেঙে ভেতরে ঢুকেই যা দেখলো, গা শিউরে উঠলো সেখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের। ঘরের ভেতর রান্নাঘরের মেঝেতে পড়ে আছে কাভিয়ার বাবা রাজকুমার বিশ্বকর্মার নিথর লাশ। ভারী কোনো জিনিস দিয়ে বারবার আঘাত করা হয়েছে তার মাথায়, যার ফলে মাথার অনেকটা অংশই থেতলে গেছে। ক্রাইম সিন দেখে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে খুন করার পর এই রক্ত যাতে ছড়িয়ে না যায় সেজন্য পট্টিও বাঁধা হয়েছে ডেড বডির গায়ে। কিন্তু এখানেই শেষ নয়, পুলিশ বাড়িতে অন্য কিছু তল্লাশি করবে তার আগেই তাদের চোখ গেল রক্তের ছিটা লেগে থাকা ফ্রিজটার দিকে। ফ্রিজের হাতলেও লেগে আছে রক্তের দাগ। কেউ রক্তমাখা হাত নিয়ে ফ্রিজের হাতল ধরলে যেরকম দাগ হয়, ঠিক সেরকম দাগ। পুলিশ ধীরে ধীরে এগিয়ে যায় ফ্রিজটার দিকে। কাঁপা কাঁপা হাতে ফ্রিজের ঢাকনাটা খোলে, আর ঢাকনাটা খোলার সাথে সাথেই ফ্রিজের ভেতর থেকে বেরিয়ে আসে আরেকটা লাশ। রাজকুমারের 8 বছরের ছেলে তানিষ্ক। করার পর কম্বলে মুড়ে প্লাস্টিক দিয়ে ঢেকে একদম ভালো করে সিল করে ফ্রিজের ভেতর ঢুকিয়ে দিয়েছে তাকে। কিন্তু কে করলো এই কাজ সেটা তখনও কেউ আন্দাজ করতে পারেনি। পুলিশ ডেড বডিগুলোকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে শুরু করে তদন্ত। প্রাথমিকভাবে একটা জিনিস কেউই বুঝে উঠতে পারছিল না, দরজাটা তো ভেতর থেকে বন্ধ ছিল, তাহলে খুন করার পর বেরোলো কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পুলিশ রাজকুমারের বাড়িটা ভালো করে খতিয়ে দেখতে আরম্ভ করে। আর তখনই একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে পুলিশ দেখে বাড়ির পেছনের দরজাটা খোলা। দরজার লকটা কেউ গ্যাস কাটার দিয়ে কেটেছে।
তখন পুলিশ আন্দাজ করে খুনি হয়তো এই দরজা দিয়েই ভেতরে ঢুকেছে, তারপর খুন করার পর এই পথেই পালিয়েছে। সাথে সাথে ওই জায়গাটা সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠায় পুলিশ। প্রায় 2 ঘন্টা ধরে সিসিটিভি ফুটেজ দেখার পর পুলিশ একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। পুলিশ দেখে ওই দিন মানে 15ই মার্চ দুপুর 12টা নাগাদ একটা 20-21 বছরের ছেলে একটা স্কুটি নিয়ে এদিক থেকে বেরোচ্ছে, এবং তার ঠিক 10 মিনিট পরেই রাজকুমারের মেয়ে কাভিয়াও ছেলেটি যেদিকে গেছে সেদিকেই কোথাও যাচ্ছে। খোঁজ নিয়ে জানা যায় ছেলেটির নাম মুকুল সিং। কিন্তু কে এই মুকুল, আর কেনই বা হঠাৎ করে এই 21 বছরের একটা ছেলেকে সন্দেহ হলো পুলিশের? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে রাজকুমারের অতীতে। কিন্তু রাজকুমারের অতীতে ফিরে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা দারুণ অ্যাপের ব্যাপারে বলতে চাই। এটা এমন একটা অ্যাপ যেখানে আপনি জেনুইনলি একটা বাড়তি আয় জেনারেট করতে পারবেন। মার্কেট উলফ অ্যাপ। এটা একটা সেবি রেজিস্টার্ড অ্যাপ এবং রিসেন্টলি ভারতের জনসাধারণের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। চলুন আমি আপনাকে ইউজ করে দেখাই কি করে অ্যাপটাকে ইউজ করতে হয়। এই যে আমি এখানে লগ ইন করে নিয়েছি, এরপর আমি এখানে ফলো ট্রেন্ডে ক্লিক করব। এটা বেসিক্যালি মার্কেটে যে প্রফিটেবল ট্রেন্ডগুলো চলছে সেগুলো আপনাকে দেখাবে, এবং মাত্র একটা ক্লিকেই আপনি সেই ট্রেন্ডগুলো ফলো করতে পারবেন। এখানে আপনি খুব ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে ট্রেডিং শুরু করতে পারবেন, যেখানে অন্যান্য অ্যাপগুলো আপনাকে বারবার বলে এতটা ইনভেস্ট করো, অতটা ইনভেস্ট করো। সেখানে মার্কেট উলফ আপনাকে সেরকম কোনো চাপে রাখে না। তারপরেও যাদের ভয় হয় যদি বড় কোনো ক্ষতি হয়ে যায় বা সব টাকা চলে যায়, তাদের জন্য এখানে আছে ইনবিল্ট স্টপ লস ফিচার, যাতে আপনার লস একটা নির্দিষ্ট লেভেলে পৌঁছালে এই ফিচারের মাধ্যমে নিজে থেকে ট্রেড বন্ধ হয়ে যাবে। এই দেখুন, ট্রেন প্রফিটে যাচ্ছিল, আমি স্টপ ট্রেড ক্লিক করলাম এবং সাথে সাথে 1306 টাকার একটা প্রফিট বুক করে নিলাম। আগে হ্যাঁ, মাত্র 99 টাকা একবার লাইফ টাইম ফি দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন এই সমস্ত ফিচার, সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত। সাথে মার্কেট উলফ আপনাকে দেবে ফ্রি রিকমেন্ডেশন। এই দেখুন, নভেম্বরে কেউ একদিনে 14,000, জুনে 70,000, জুলাইয়ে 59,000 এবং অক্টোবরে 58,000 টাকা অব্দি প্রফিট বুক করেছে। এবং এইসব প্রফিটের উপর মার্কেট উলফ কোনো কমিশন নেয় না। এই মুহূর্তে গোটা দেশ জুড়ে 20 লাখেরও বেশি মানুষ মার্কেট উলফ ডাউনলোড করে ফেলেছে এবং এর মাধ্যমে নিজের একটা বাড়তি ইনকাম জেনারেট করতে সফল হয়েছে। ডেসক্রিপশনে আর পিন কমেন্টে লিংক দেওয়া রইল, চাইলে আপনারাও গিয়ে চেক আউট করতে পারেন এবং শুরু করতে পারেন নিজের ট্রেডিং জার্নি। যাই হোক, চলুন এবার ভিডিওতে ফেরা যাক। এই সব কিছু শুরু হয়েছিল আজ থেকে 2 বছর আগে, মানে 2023 সালে। সে বছর মে মাসে রাজকুমার আর তার ফ্যামিলি মিলে ঘুরতে গিয়েছিল কাশ্মীরে। সেখানে গিয়েই রাজকুমারের স্ত্রী আরতি দেবী হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েন এবং দুর্ভাগ্যবশত সেখানেই মারা যান। স্ত্রী চলে যাওয়ার পর বাচ্চাদের বড় করে তোলার গোটা দায়িত্বটা এসে পড়ে রাজকুমারের উপর। আর তখনই ওদের জীবনে এন্ট্রি নেয় মুকুল সিং। মুকুলের বাবাও একজন রেল কর্মী, তাই তারাও কাভিয়ার বাড়ির পাশেই রেলওয়ে মিলেনিয়াম কলোনিতে থাকে। মুকুলের বয়স তখন 19 আর কাভিয়া সবে 15। ওইটুকু বয়সেই দুজনের মধ্যে প্রেম হয়। যদিও কাভিয়ার বাবা মানে রাজকুমার এই বিষয়টা মোটেই ভালো চোখে দেখতো না, কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই সেই প্রেম এত গভীর হয়ে যায় যে 2023-এর সেপ্টেম্বর মাসে হঠাৎ করে দুজন মিলে পালিয়ে যায়। প্রায় 2 দিন ধরে অনেক খোঁজাখুঁজির পর পুলিশ এই দুজনকে খুঁজে বার করে। কাভিয়া যেহেতু তখন আর নাবালিক, তাই রাজকুমার মুকুলের উপর পক্সো অ্যাক্টের আন্ডারে কাভিয়াকে কিডন্যাপ এবং ফিজিক্যাল অ্যাবিউসের জন্য একটা মামলা করে বসে, এবং এর জন্য প্রায় 2 মাস জেলও খাটতে হয়েছিল মুকুলকে। তারপর কয়েক মাস পর 50,000 টাকা জরিমানা দিয়ে বেল পেয়ে যায় মুকুল। কিন্তু পক্সো মামলায় কেউ কিভাবে এত সহজে জামিন পেয়ে যেতে পারে, এইটা পুলিশ কিছুতেই বুঝতে পারছিল না। পরে কোর্টে খবর নিয়ে পুলিশ জানতে পারে যে কাভিয়া নিজেই মুকুলের বিরুদ্ধে দেওয়া বয়ানগুলো ফিরিয়ে নিয়েছে। সে বলেছে, আমি নিজের ইচ্ছায় মুকুলের সাথে গিয়েছিলাম, আর আমাদের মধ্যে যা হয়েছে সেটা আমার ইচ্ছেতেই হয়েছে। যদিও কাভিয়া তখনও নাবালিক, তাই কাভিয়ার বয়ানের পরেও মামলাটা কিন্তু পক্সোর আন্ডারেই থাকে। কিন্তু আদালত এটাকে নিছকই একটা প্রেমের মামলা ভেবে মুকুলকে জামিন দিয়ে দেয়। যাই হোক, তো এরপর কাভিয়া যাতে মুকুলের সাথে মেলামেশা করতে না পারে, তাই রাজকুমার ছেলে মেয়েকে নিয়ে তার গ্রামের বাড়ি পিপিরিয়াতে চলে যায়। সেখানে রাজকুমারের ভাই এবং পরিবারের অন্যান্য সদস্যরাও থাকে। তাই রাজকুমার ভাবেন যদি বাচ্চাদের ওখানে রেখে আসা যায় তাহলে সবার সাথে মিলেমিশে হয়তো একটু ভালো থাকবে তারা। তো এই ভাবনা থেকে রাজকুমার কাভিয়া আর তানিশকে নিয়ে চলে যায় তাদের গ্রামের বাড়ি পিপিরিয়াতে। কিন্তু যেহেতু রাজকুমারের কাজটা ছিল জবলপুরে, আর তাছাড়া বাচ্চাদের স্কুল টুলো সব এখানেই, তাই মাঝে মাঝেই বাচ্চাদেরকে নিয়ে জবলপুর আসা যাওয়া করতে হতো। তো এইভাবে আসা যাওয়ার মধ্যে ভালোই চলছিল রাজকুমারের। এদিকে কাভিয়ার সাথেও মুকুলকে আর মেলামেশা করতে দেখা যায়নি।
রাজকুমার ভাবেন তাহলে এবার বোধহয় সব ঠিক হয়ে যাবে। এদিকে 21 বছরের মুকুল তখন কি প্ল্যান বানাচ্ছে সেটা কেউ আন্দাজও করতে পারেনি, এমনকি মুকুলের বাবা মাও না। যাই হোক, পুলিশ এই সমস্ত ডিটেলস জানার পর মুকুলকেই এই কেসের মেইন সাসপেক্ট হিসেবে চিহ্নিত করে। কিন্তু মুকুল এখন কোথায় সেটা একমাত্র মুকুল ছাড়া আর কেউ বলতে পারবে না। পুলিশ তখন আন্দাজও করতে পারেনি একটা 17 বছরের বাচ্চা মেয়ে আর একটা 21 বছরের ছেলেকে খুঁজে বার করতে তাদের 2.5 মাস সময় লেগে যাবে। পুলিশ সবার প্রথমে রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরার সাহায্যে মুকুলের ওই স্কুটিটাকে ট্র্যাক করতে শুরু করে এবং স্কুটিটার পিছু করতে করতেই পুলিশ গিয়ে পৌঁছায় মদন মোহন রেলওয়ে স্টেশনের কন্ট্রোল রুমে। মদন মোহন রেলওয়ে স্টেশনে সিসিটিভি ফুটেজে দেখা যায় স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে কাব্যা আর মুকুল হাত ধরাধরি করে একসাথে যাচ্ছে, কিন্তু তারা কোথায় যাচ্ছে, কোন ট্রেনে উঠছে সেটা সিসিটিভি ফুটেজে বোঝা যাচ্ছে না। পুলিশ সাথে সাথে সমস্ত ট্রেনের ডিটেলস নিয়ে খোঁজ চালাতে শুরু করে, কিন্তু না, মুকুল আর কাব্যা কোথাও নেই। আর এরপরেই পুলিশ বুঝতে পারে এটা ডেলিভারিটলি পুলিশকে বোকা বানানোর জন্যই করা হয়েছে। আসলে মুকুল আর কাব্যা ওরা কখনো ট্রেনে উঠেইনি। এরপর হাওয়াইয়ের একটা সিসিটিভি ফুটেজে দেখা যায় মুকুল আর কাব্যাকে। সেখান থেকে কৃষ্ণকুঞ্জ নামে একটা বাস ধরে তারা। পুলিশ সেই বাসের কন্ডাক্টর এবং ড্রাইভারকেও খুঁজে বার করে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদে জানা যায় ওরা দুজন জবলপুর হাইওয়ে থেকে কাটনি অব্দি টিকিট কেটেছিল, কিন্তু কাটনি আসার আগেই আধারতাল নামে একটা জায়গায় তারা নেমে যায়। পুলিশ আবার ছুটে আধারতাল এবং সেখানে গিয়ে জানতে পারে ঠিক একই রকম ভাবে সিহারা থেকে আবার বাস ধরে কাটনি অব্দি টিকিট কেটেছিল, কিন্তু কাটনি আসার আগেই আবার মাঝ রাস্তায় নেমে যায় দুজন। আর মাঝ রাস্তায় যেখানে নেমেছে সেখানে কোনো সিসিটিভিও নেই, তাই এরপর আর কোনো ট্র্যাক পাওয়া যায় না দুজনের। বুঝতে পারছেন কতটা ধূর্ত? পুলিশ যাতে ওদেরকে ট্র্যাক করতে না পারে সেজন্য মাত্র 55 কিলোমিটার ট্রাভেল করার জন্য 3 বার বাস চেঞ্জ করেছে ওই 21 বছরের মুকুল। যাই হোক, তো এতগুলো সিসিটিভি ফুটেজ দেখার পর একটা জিনিস খুব পরিষ্কার হয়ে গেছিল পুলিশের কাছে, এই গোটা বিষয়টার পেছনে শুধু মুকুল নয়, কাব্যারও সমানভাবে হাত রয়েছে। তাই কাব্যার নামটাও যোগ হলো সাসপেক্ট লিস্টে। সিসিটিভিতে পুলিশ লক্ষ্য করে কাব্যার হাতে একটা ফোন আর একটা এটিএম কার্ডও আছে। নিঃসন্দেহে এটা রাজকুমারের এটিএম কার্ড, কিন্তু ফোনটা কার? কারণ কাব্যার ফোনটা সে তো বাড়িতেই রেখে এসছে। পুলিশ খোঁজ খবর নিয়ে জানতে পারে যে ওই ফোনটা আসলে কাব্যার মায়ের। ব্যাস, এই খবরটা পাওয়া মাত্রই শুরু হয় ফোনের ট্র্যাকিং, কিন্তু ফোনটা তখন সুইচ অফ থাকায় তখনই কিছু জানা যায়নি। ফোনটা অন হয় 2 দিন পর এবং কাব্যার লোকেশন দেখা যায় বিশাখাপট্টনম। আর ফোনটা অন হওয়ার কিছুক্ষণের মধ্যেই রাজকুমারের অ্যাকাউন্ট থেকে তোলা হয় 1 লক্ষ টাকা। তারপর ওই ফোন দিয়েই একটা রেস্টুরেন্টের বিলও পে করে কাব্যা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ওখানকার লোকাল পুলিশ স্টেশনে, কিন্তু পুলিশ যতক্ষণে লোকেশনে এসে পৌঁছায় ততক্ষণে মুকুল আর কাব্যা সেখান থেকে চলে গেছে এবং এইভাবে আরো বেশ কয়েকবার পুলিশের চোখে ধুলো দিয়ে বেরিয়ে যায় মুকুল আর কাব্যা। এদিকে এই ঘটনার প্রায় 2 মাস কেটে গেছে, এখনো ওরা পুলিশের নাগালের বাইরে। পুলিশ ততদিনে ওদের দুজনের প্রায় 10,000 পোস্টার ছাপিয়ে দিয়েছে দেশের বিভিন্ন এলাকায়। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন খবরের কাগজ, সব জায়গায় এই দুজনের ছবি দিয়ে খুঁজতে থাকে পুলিশ। এমনকি পুরস্কারও ঘোষণা করা হয় এই দুজনের নামে। আর তখন শুধুমাত্র মধ্যপ্রদেশ পুলিশ নয়, আশেপাশে সমস্ত স্টেটের পুলিশ নিজেদের মতো করে খুঁজতে শুরু করে দিয়েছিল মুকুল আর কাব্যাকে। কিন্তু এই 2 মাসে পুলিশ দেখতে পায় এই দুজন একটা জায়গায় কখনো 5 দিনের বেশি থাকে না। তাই পুলিশ যতবারই তাদেরকে ধরতে যায় ততক্ষণে তারা অন্য কোথাও চলে যায়, কখনো ইন্দোর, কখনো পুনে, ব্যাঙ্গালোর, উড়িষ্যা, এমনকি কলকাতাতেও এই দুজনকে ট্র্যাক করেছে পুলিশ। এবং এইভাবে ট্র্যাক করতে 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 ফাইনালি রাজকুমারের মৃত্যুর প্রায় 70 দিন পর 28শে মে 2024 হরিদ্বার পুলিশের হাতে গ্রেফতার হয় কাব্যা। আসলে তখন হরিদ্বারের একটা হাসপাতালের সামনে শুয়েছিল কাব্যা আর মুকুল, এবং তখন কিছু সাধারণ মানুষ তাদেরকে চিনে ফেলে এবং সাথে সাথে খবর দেয় পুলিশে। কিন্তু পুলিশ আস্তে আস্তে সামহাও মুকুল সেখান থেকে পালিয়ে যায়, তাই গ্রেফতার হয় শুধু কাব্যা এবং এরপর শুরু হয় কাব্যার জবানবন্দি। হরিদ্বারে গ্রেফতার করার পর কাব্যাকে পাঠিয়ে দেওয়া হয় জবলপুর এবং শুরু হয় জিজ্ঞাসাবাদ। কাব্যা তার বয়ানে জানায় তার বাবা তাকে পিপিরিয়াতে পাঠানোর পরেও সেই মুকুলের সাথে কথা বলতো এবং যাতে কেউ সন্দেহ না করতে পারে সেই জন্য দুজনেই অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতো না, শুধু মজ নামের একটা অ্যাপের মাধ্যমে দুজনে কথা বলতো।
যাই হোক, কাব্যা তখন ক্লাস 10-এ পড়ে, তাই বোর্ড এক্সামের কয়েকদিন আগে জবলপুর ফিরে আসে কাব্যা। 13ই মার্চ কাব্যার পরীক্ষা শেষ আর তানিষ্কের 16। তাই রাজকুমার ঠিক করেছিল এই দুজনের পরীক্ষা শেষ হলেই 17 তারিখেই আবার ফিরে যাবে পিপিরিয়াতে। এমনকি নিজের ট্রান্সফারের জন্য অ্যাপ্লাইও করে দিয়েছিল রাজকুমার। কিন্তু রাজকুমারের ভাগ্যে হয়তো অন্য কিছুই লেখা ছিল, তার আর ফেরা হলো না। কাব্যার বয়ান অনুযায়ী 13 এবং 14 মার্চ রাজকুমার অফিস বেরিয়ে যাওয়ার পর কাব্যা মুকুলের সাথে দেখা করে এবং তখন মুকুল কাব্যাকে বলে তাদের প্রেমের সম্পর্কে রাজকুমার বাধা হয়ে দাঁড়িয়েছে, তাই সে কিছু একটা প্ল্যান করেছে। এবং তখনই মুকুল তার সমস্ত প্ল্যানটা বুঝিয়ে বলে কাব্যাকে। আর কাব্যাও মুকুলের প্রেমে এতটাই ডেসপারেট হয়ে গেছে যে সেও রাজি হয়ে যায় মুকুলের এই প্ল্যানে সামিল হতে। তারপর 14 মার্চ মাঝরাতে যখন কোনো সিকিউরিটি গার্ড থাকে না, তখন গ্যাস কাটার দিয়ে পেছনের দরজা কেটে লুকিয়ে লুকিয়ে ঘরে ঢুকে পড়ে মুকুল। তারপর সারা রাত কাব্যার ঘরে একসাথে রাত কাটায় দুজনে। এবং পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠে রাজকুমার রান্না করতে রান্নাঘরে ঢোকে, ঠিক তখনই সুযোগ বুঝে একটা কুড়োল নিয়ে রাজকুমারের মাথায় আঘাত করে মুকুল। সাথে সাথে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে রাজকুমার। তারপর মুকুল রাজকুমারের বুকের উপর বসে মাথায় ততক্ষণ অব্দি করতে থাকে যতক্ষণ না রাজকুমার মৃত্যু হয়। এইসব আওয়াজ শুনে পাশের ঘর থেকে ছুটে আসে কাব্যার ভাই তানিষ্ক, আর তখন রাগের মাথায় তানিষ্কের মাথায় বসিয়ে দেয় মুকুল। মাত্র 8 বছরের বাচ্চাটা সাথে সাথে। এবং সব থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই গোটা ঘটনাটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কাব্যা। ভাবতে পারছেন? যাই হোক, এরপর কাব্যা আর মুকুল মিলে ডেড বডিগুলোকে ভালো করে পট্টি পরায় এবং প্লাস্টিকে মুড়ে রেখে দেয়। তারপর কাব্যার বয়ান অনুযায়ী ওই লাশের সামনেই মুকুল জোর করে সেক্স করে কাব্যার সাথে। কাব্যা এটাও জানায় এই যে কদিন কাব্যা মুকুলের সঙ্গে ছিল তার ইচ্ছে না থাকা সত্ত্বেও অন্তত 38 বার তার সঙ্গে সেক্স করেছে মুকুল। সাথে এও জানায় রাজকুমারের অ্যাকাউন্ট থেকে 2 বারে মোট 1.5 লক্ষ টাকা তুলেছে কাব্যা। আর এই টাকা দিয়ে তারা দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে, হোটেলে থেকেছে, আর যখন টাকা শেষ হয়ে যেত তখন বিভিন্ন মন্দির কিংবা দরগাতে খাবার খেয়ে সেখানেই রাত কাটাতো দুজনে। সেরকমই একদিন হরিদ্বারের কোনো মন্দিরে খাবার খেয়ে সরকারি হাসপাতালের সামনে শুয়েছিল দুজন, যখন কাব্যাকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু মুকুল কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে গেলেও মুকুলকে ধরার জন্য আর বেশি বেগ পেতে হয়নি পুলিশের। কাব্যা ধরা পড়ার মাত্র 2 দিনের মধ্যেই মুকুল নিজে এসে সারেন্ডার করে জবলপুর থানায় এবং তারপর শুরু হয় মুকুলের জিজ্ঞাসাবাদ। কিন্তু মুকুলের জবানবন্দিতে যা সব ভয়ঙ্কর জিনিস উঠে এসছে সেগুলো অন্তত একটা 21 বছরের ছেলের কাছ থেকে আশা করেনি কেউই। মুকুল তার জবানবন্দিতে জানায় 2023-এ জামিনে ছাড়া পাওয়ার পর থেকেই মুকুল তার প্ল্যানিং শুরু করে দিয়েছিল। জেল থেকে ফেরার পর সে অনেক বেশি পরিমাণে ক্রাইম থ্রিলার মুভি দেখতে শুরু করে এবং সেখান থেকেই নিজের এই প্ল্যানটা তৈরি করে। সে অনলাইন থেকে অর্ডার করে একটা কুড়োল এবং গ্যাস কাটার, তার জন্য যাতে আশেপাশের কেউ সন্দেহ না করতে পারে সেজন্য নিজের বাড়ি থেকে অনেক দূরে একটা স্টেশনের কাছে গিয়ে সেগুলো কালেক্ট করেছে নিজেই। মুকুল পুলিশকে এও জানায় যে যা করেছে সে নিজেই করেছে, এতে কাব্যার কোনো দোষ নেই, তাই যা শাস্তি দেওয়ার তাকেই যেন দেওয়া হয়। তখন পুলিশ মুকুলকে জিজ্ঞেস করে, তুমি তো চাইলে পালাতে পারতে, তাহলে সারেন্ডার করলে কেন? তখন মুকুল উত্তরে বলে, স্যার আমি যা করেছি আমার গার্লফ্রেন্ডের জন্য করেছি, যখন তাকেই আপনারা ধরে ফেলেছেন তাহলে আর আমি বাইরে থেকে কি করব, তাই আমিও চলে এলাম। এরপর পুলিশ মুকুলের বুকে একটা শয়তানের ট্যাটু দেখতে পায় যার মধ্যে 5টা মানুষের মাথা আঁকা ছিল। তখন পুলিশ মুকুলের কাছে জানতে চায় এই 5টা মাথার মানে কি। তখন মুকুল বলে সে প্রথমবার জেল থেকে বেরোনোর পর এই ট্যাটুটা করিয়েছিল, যাতে এই ট্যাটুর মাধ্যমে সে তার টার্গেটদেরকে মনে রাখতে পারে। মানে আসলে মুকুল 5 জনকে খুন করতে চেয়েছিল। মুকুলের প্রথম টার্গেট ছিল কাব্যার বাবা রাজকুমার এবং দ্বিতীয় টার্গেট ছিল কাব্যার নিজে। কিন্তু মুকুল যখন জানতে পারে যে কাব্যা তাকে সত্যি সত্যিই ভালোবাসে, তখন সে কাব্যার নামটা বাদ দেয় সেই লিস্ট থেকে। মুকুলের তৃতীয় টার্গেট ছিল কাব্যার বোন মুস্কান, কারণ সে মাঝে মাঝেই কাব্যাকে মুকুলের সাথে কথা বলতে বারণ করত। এবং চতুর্থ টার্গেট, বিশ্বাস করবেন না, চতুর্থ টার্গেট ছিল সেই ইনভেস্টিগেশন অফিসার যে মুকুলের পক্সো কেসটা হ্যান্ডেল করছিল। আর পঞ্চম টার্গেট ছিল এক প্রতিবেশী যে মাঝে মাঝেই তাকে বিরক্ত করত। এমনকি মুকুল রাজকুমারকে এই ব্যাপারে হুমকিও দিয়েছিল, কিন্তু তখন রাজকুমার হয়তো আন্দাজ করতে পারেনি যে একটা 21 বছরের ছেলে এইসব সত্যি সত্যি করতে পারে।
যাই হোক, তো এই কেসটা এখনো চলছে এবং কেসটা যেহেতু খুব সেন্সিটিভ, তাই পুলিশ এবং আদালত সবাই এই কেসটাকে খুব সেন্সিটিভলি দেখাশোনা করছে। মধ্যপ্রদেশ পুলিশ ইতিমধ্যে কোর্টকে জানিয়েছে কাব্যাকে এই কেসে যেন একজন অ্যাডাল্ট হিসেবে বিবেচনা করা হয়, কারণ এই গোটা ঘটনায় সে কেবল মুকুলকে সাথ দেয়নি, এই গোটা পৈশাচিক ঘটনায় সে নিজেও যুক্ত ছিল। তো আশা করি খুব তাড়াতাড়ি কিছু একটা রায় আসবে এই কেসের ব্যাপারে। কিন্তু এখানে একটা জিনিস যেটা খুব চিন্তায় ফেলে দেওয়ার মতো, সেটা হচ্ছে এখনকার ছেলে মেয়েদের মাইন্ডসেট। আপনি ভাবুন, এখানে রাজকুমার বিশ্বকর্মার অপরাধটা কোথায়? সে একজন বাবার জায়গায় দাঁড়িয়ে সে নিজের মেয়েকে শাসন করেছে, আর সেটার জন্যই তার এই পরিণতি। তাহলে কি এখন আর ছেলে মেয়েকে শাসন করতে পারবে না বাবা মা? এটা কিন্তু একটা বিরাট তর্কের বিষয়। না, আমি শুধু এই কেসটার পরিপ্রেক্ষিতেই বলছি না, এরকম অনেক কেস দেখা গেছে যেখানে আজকাল ছেলেমেয়েরা অনেক বেশি ডেসপারেট হয়ে গেছে, এবং এতটাই ডেসপারেট যে অনেক সময় দেখা যায় বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা মা বাবার উপর কেস করে দিচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা নিজের জীবন নিয়ে নিচ্ছে। না, আমি এই স্ট্রিক্ট প্যারেন্টিং বিষয়টাকে একেবারেই সাপোর্ট করি না, কিন্তু আবার একই সাথে ছেলে মেয়ে যদি বাবা মায়ের এতটা অবাধ্য হয়ে যায়, তাহলে বাবা মা কি করবে? তাহলে কি বাবা মায়েদের জন্য ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা ছেড়ে দেওয়াটাই ভালো? মুকুলের বাবা মায়ের বিষয়ে সেরকম কিছু একটা জানা যায়নি, তবে এটাও কিন্তু একটা ভাবার বিষয়। মুকুলের আপব্রিঙ্গিংটা কেমন যে এইটুকু বয়সের মধ্যে এতটা হিংস্র হয়ে গেল সে? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের নিজেদেরকে করতে হবে। আপনার আমার বাড়িতে যেসব ছোট্ট ছোট্ট বন্ধুরা আছে, ভাই বোনেরা আছে, আমরা তাদেরকে তাদের মতো করে বুঝতে পারছি তো? তাদের প্রয়োজনে তাদের পাশে থাকতে পারছি তো? তাদের মনে কোনো প্রশ্ন জাগলে আমরা সঠিকভাবে সেটার উত্তর দিতে পারছি তো? এই জিনিসগুলো কিন্তু আমাদেরকেও খুব ভালো করে খেয়াল রাখতে হবে। যাই হোক, আপাতত এই ছিল আজকের ভিডিও, এই ছিল আমাদের কেসটা কেমন লাগলো এবং এই কেসটার ব্যাপারে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আবারও ভিডিও শেষ করার সাথে সাথে আরও একবার বলবো আপনাদের, মার্কেট উলফ অ্যাপ ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, তাই আপনারাও যারা যারা নিজের ট্রেডিং জার্নি মার্কেট উলফের মাধ্যমে শুরু করতে চান, তাদের জন্য লিংক দেওয়া রইল ভিডিও ডেসক্রিপশনে আর পিন কমেন্টে। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন।